আগে পরীরাজ্যে রাজকুমারী ছিলেন কমলাপরী। কমলাপরী ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারী। এই জন্য পরীরাজ্যের সব রাজকুমাররাই তাকে বিয়ে করতে চাইতো। পরীরাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। রাজকুমারী যখন যেটা চাইতেন তখনই সে সেটা পেয়ে যেত। কিন্তু এসব কিছু তাকে আনন্দ দিতে পারতো না, কারণ সে ছোট থেকেই মাটির দেশে যেতে চাইতো, মাটির মানুষের সাথে মিশতে চাইতো। কিন্তু তার মা রানী পরী কখনো মাটির দেশে যাওয়ার জন্য তাকে অনুমতি দিত না। মা, আমি ছোট থেকেই বলে আসছি আমি মাটির দেশে যেতে চাই, মাটির মানুষদের সাথে মিশতে চাই। তুমি কেন আমাকে অনুমতি দাও না বলো তো? আমার ইচ্ছার কি তোমাদের কাছে কোনো দাম নেই? আর এখন তো আমি ছোটও নেই, আমি বড় হয়ে গেছি, তাহলে কেন আমাকে যেতে দিচ্ছ না? মা কমলা, আমি তো বুঝতেই পারি না তোমার এখানে থাকতে কি সমস্যা বলো তো? তুমি যখন যা চাও তখন তো আমরা সেটাই পূরণ করি, বলো তাহলে তুমি কেন পরীর দেশে থাকতে চাও না? আর তুমি যদি অতই যেতে চাও মাটির দেশে, তাহলে তোমার বাবার কাছ থেকে অনুমতি নাও। আমি এই বিষয়ে আর কোনো কিছুই বলতে চাই না। আর তুমি একদিন ঠিকই বুঝতে পারবে যে মাটির দেশ আমাদের জন্য কত ভয়ঙ্কর। কমলাপরীর বাবা ছিলেন ফুলকুমার, যিনি পরীরাজ্যের রাজা ছিলেন। ফুলকুমার তার মেয়ে কমলাপরীকে কোনো কিছুতেই মানা করতেন না। তিনি তার মেয়ের সব কথা শুনত, কারণ সে তার মেয়েকে খুবই ভালোবাসতো। কমলাপরি, তোমার কি হয়েছে মা? তুমি এমন মুখ শুকনো করে বসে আছো কেন? তোমরা শুধু বলো আমাকে ভালোবাসো, কিন্তু কেউই আমাকে ভালোবাসো না। ছোট থেকেই আমি বলে আসছি আমি মাটির দেশে যেতে চাই, কিন্তু তোমরা কেউই আমার কথা শোনো না। আমি মাটির দেশে যেয়ে মাটির মানুষদের সাথে মিশতে চাই। পরীর দেশে আমার ভালো লাগে না। তোমরা কেন বুঝতে চাও না বলো তো? মা, মাটির দেশের মানুষরা ভালো নয়, এই জন্যই তো আমরা তোমাকে বারণ করি। বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা কোনোদিন তো ফেলতে পারবো না, ওই জন্যে আমি তোমাকে মাটির দেশে দিয়ে আসবো। এরপর পরীরাজা তার একমাত্র আদরের মেয়ের কথা ফেলতে না পেরে তাকে মাটির দেশে নিয়ে আসে, আর বংশীপুর নামক এক গ্রামে তাকে রেখে আসে। সে সেখানে তাকে রেখে আবার পরীর দেশে উড়ে চলে আসে। এরপর পরীরাজকন্যা সেই নদীর ধারে একা একাই দাঁড়িয়ে থাকে। এই বংশীপুর গ্রামে হরিহর নামে একজন গরিব কাঠুরিয়া তার স্ত্রী ভাগ্যবতীর সাথে বাস করত। হরিহরের কাঠ কেটে কোনো রকমে সংসার চলে যেত, কিন্তু তাদের মনে বড়ই দুঃখ ছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। কি গো, সকাল সকাল বিছানায় বসে আছো কেন? আজ বুঝি কাঠ কাটতে যাবে না? বাড়িতে তো একটা চালও নেই যে রান্না করব। বাড়িতে বসে থাকলে কি সংসার চলবে বলো? আর কষ্ট করতে ইচ্ছা করে না রে বউ, কার জন্যে করবো বল? ভগবান তো একটা সন্তানও আমাদের দিল না। হায় ঈশ্বর, যা তুই ভাগবা রে বউ, আর কষ্ট পেয়ে লাভ নেই। কি জানি কোনোদিন কি বাবার ডাক শুনতে পাবো আমি। হ্যাঁ চলো, তোমাকে খেতে দিই। আর তুমি কষ্ট পেও না গো, ভগবান একদিন ঠিক আমাদের দিকে মুখ তুলে চাইবেন, দেখে নিও। শোনো, বাড়ি কিন্তু চাল ডাল সব কিছুই বাড়ন্ত, সেগুলো আসার সময় মনে করে এনো কিন্তু। ঠিক আছে ভাগ্যবতী, বাজার থেকে বাড়ি ফেরার পথে আমি মনে করেই সবকিছু আনবো। এরপর হরিহর সকালের খাবার খেয়ে বনে যায় কাঠ কাটার জন্যে।
কে তুমি মেয়ে? আর এই ঘন জঙ্গলে তুমি কি করছো? এই জঙ্গলে কত বাঘ ভাল্লুক থাকে তুমি জানো? তোমার নাম কি? আমি এই ঘন জঙ্গলে কিভাবে এসেছি আমি জানি না, আর আমার কিছুই মনে পড়ছে না। আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আমি কিছুই জানি না। আর আমার বাবা মাকে সেটাও আমি জানি না। দয়া করে আমাকে এই জঙ্গল থেকে বের করুন। সে কি মেয়ে, তোমার কোনো কিছুই মনে পড়ছে না? তাহলে তুমি একা একা এই ঘন জঙ্গলে কি করবে? মা, তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে একটা কথা বলবো। না না, কিছু মনে করবো কেন? বলুন আপনি কি বলবেন। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার বাড়িতে চলো। আসলে আমাদের কোনো সন্তান নেই, তুমি যদি আমাদের বাড়িতে যাও তাহলে তোমাকে আমার মেয়ের মতো করে রাখবো। আপনাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমি আপনার সাথে যাব। এরপর পরিরাজকন্যা সেই কাঠুরিয়ার সঙ্গে তার বাড়িতে যায়। বাড়িতে পৌঁছে সেই কাঠুরিয়া তার স্ত্রী ভাগ্যবতীকে ডাকতে থাকে। ভাগ্যবতী, ভাগ্যবতী, কি রে বউ, বাইরে আয়, দেখ আমি কাকে নিয়ে এসেছি। কি গো, এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? আর এই মেয়েটা কে তোমার সাথে? হরিহর কাঠুরিয়া তার স্ত্রীকে সেই জঙ্গলের সব ঘটনাই বলে, যে সে কিভাবে সেই মেয়েটিকে পেয়েছে। এই সব কথা শুনে ভাগ্যবতী বলে, এমা, তোমার সত্যি কিছু মনে পড়ছে না? আর তোমার বাবা মায়ের কথাও তোমার মনে নেই? না, আমার সত্যি কিছু মনে পড়ছে না। আর আমি কোথা থেকে এসেছি আমি সেটাও জানি না। তুমি কষ্ট পেও না মা, আজ থেকে তুমি আর একা না, আমরা দুজন তোমার বাবা মা। তুমি আমাদের মেয়ে হয়ে আমাদের বাড়িতে থাকবে। আমাদের দুজনে যতই কষ্ট হোক, তোমার কোনো কিছুরই অভাব আমরা রাখব। এরপর থেকে সেই পরিকন্যা হরিহর কাঠুরিয়ার বাড়িতেই থাকে। সেই মেয়েটিকে খুব ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। হরিহর ও তার স্ত্রী দুজনেই এইভাবেই অনেকগুলো দিন কেটে যায়। এখন পরিরাজকন্যার এই বংশীপুর গ্রামে একটা বান্ধবী হয়। সে সবসময় তার সাথে খেলা করত, কিন্তু পরিরাজকন্যা যে একটা পরী সেই মেয়েটি এটা জানতো না। এমনই একদিনের কথা, পরিরাজকন্যা যখন সেই মেয়েটির সঙ্গে খেলা করছিল, তখন পরিরাজকন্যা সেই মেয়েটিকে বলে, শোন না বান্ধবী, তোরা যে আমাকে মানুষ মনে করিস, আমি কিন্তু মানুষ না রে, আমি কিন্তু পরীর মেয়ে। হে 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 হে, এটা তুই কি বলছিস? এটা আবার হয় নাকি? তুই আবার কবে থেকে পরীর মেয়ে হলি রে? তুই হাসিস? আমি সত্যি বলছি রে, আমি পরীর মেয়ে। এই দেখ আমার আসল রূপ। এই বলে পরিরাজকন্যা তার আসল রূপ তার বান্ধবীকে দেখায়। পরিরাজকন্যার আসল রূপ দেখে তার বান্ধবী তো অবাক হয়ে যায়, আর পরিরাজকন্যাকে বলে, এমা, তুই তো সত্যি সত্যি পরিরাজকন্যা রে, কিন্তু তুই পরিরাজ্য ছেড়ে আমাদের এই মাটির দেশে কি করতে এসেছিস রে? আসলে আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি মাটির দেশে আসব, মাটির মানুষদের সাথে মিশবো। আর পরিরাজ্যে আমার অতটাও ভালো লাগতো না, ওই জন্যই আমি মাটির দেশে এসেছি। শোনো না গো, অনেক দিন থেকে না তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। আমার না আমাদের মেয়ের রূপাকে নিয়ে একটু খটকা হয়। ও হয়তো মানুষ নয় গো। এটা কি ধরনের কথা ভাগ্যবতী? আমাদের মেয়ে মানুষ নয় তো কি? সত্যি গো, আমি না ওর পিঠে একটা ডানা জাতীয় কি দেখেছি। আর আমরা তো জানিও না ও কোথা থেকে এসেছে। ও নিশ্চয়ই কোনো একটা রহস্য লুকাচ্ছে আমাদের থেকে। ভাগ্যবতী, অনেক সময় ধরে তুই কিন্তু অনেক বাজে বাজে কথা বলছিস আমার মেয়েকে নিয়ে। এইবার চুপ কর আর আমাকে খেতে দে। সেই দিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন পরিরাজকন্যা একা একা বসে বসে কাঁদতে থাকে, কারণ তার খুবই পরিরাজ্যের কথা ও তার বাবা মায়ের কথা মনে পড়ে। কতদিন হয়ে গেল আমি পরিরাজ্যে যাই না, আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মাটির দেশের বাবা মাও তো আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। আমি পরিদেশে চলে যাব এইবার, কিন্তু আমি তো একা একা যেতে পারবো না। আমার বাবাকে আমাকে ডাকতে হবে, তাহলে আমাকে পরিরাজ্যে কে নিয়ে যাবে? এরপর পরিরাজকন্যা তার পরিবাবাকে ডাকতে থাকে। বাবা, বাবা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমাকে এই মাটির দেশ থেকে নিয়ে যাও বাবা।
এর কিছুক্ষণের মধ্যেই পরিরাজা তার মেয়ের কথা শুনে তাড়াতাড়ি পরিরাজ্য থেকে চলে আসে। কমলা মা, আমি এসেছি। তুমি ঠিক আছো তো মা? তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? বাবা, তুমি এসেছো? আমি কতদিন পরে তোমাকে দেখছি গো। হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। আসলে আমার না খুব তোমাদের কথা মনে পড়ছিল বাবা, ওই জন্যই আমি তোমাকে ডাকলাম। আমি আর মাটির দেশে থাকবো না বাবা, আমি পরের দেশে যেতে চাই। কমলা মা, আমিও তোমাকে নিতে এসেছি। কিন্তু বাবা, আমার এই মাটির দেশের বাবা মাও না খুব ভালো, আমাকে খুব যত্ন করে। কিন্তু বাবা, এনাদের খুব দুঃখ গো, এনারা দুবেলা দুমুঠো খেতে পায় না। আমি এখান থেকে চলে যাওয়ার আগে আমার মাটির দেশের বাবা মায়ের দুঃখ কষ্ট দূর করে যেতে চাই। তুমি কিছু একটা করো বাবা, যাতে এনাদের আর কষ্ট থাকে না, তিন বেলা যেন পেট পুরে তারা খেতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাওয়ার আগে তোমার মাটির দেশের বাবা মাকে একটা জাদুর কলসি দিয়ে যাব। এই জাদুর কলসিতে তারা যতবার সোনা চাইবে তারা ততবারই সোনা পাবে। এই জাদুর কলসিতে কোনোদিনও সোনা ফোরাবে না। তাহলে তো খুব ভালো হয় বাবা, তাহলে আমার আর মাটির দেশের বাবা মাকে না খেয়ে থাকতে হবে না। এরপর কমলাপরি তার আসল রূপে ফিরে আসে আর পরিরাজ জাদু বলে সেই সোনার কলসি তার হাতে নিয়ে আসে। সেই সোনার কলসিটি তারা বিছানায় রেখে দেয়। এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো